বন্ধুরা, গতকালই আপনাদের একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে দিল্লি জরুরি ডাকে কিন্তু কলকাতা থেকে উড়ে গেলেন শুভেন্দু অধিকারী এবং তিনি দিল্লি পৌঁছেছেন। এবং যতই সামনে থেকে বলা হোক না কেন যে ঝাড়খণ্ডের রাজনীতিতে যে মোড় আসতে চলেছে সেখানে শুভেন্দু অধিকারীর একটা বড় ভূমিকা আছে এবং চম্পাই সোরেন এবং অন্য সব কথা বলা হোক, সেটা অ্যাকচুয়ালি ঢাল করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নিয়ে সিরিয়াসলি কিছু ডেভেলপমেন্ট হচ্ছে এবং সেই জন্যই তড়িঘড়ি শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি তিনি যার সঙ্গে এই উত্তর পূর্ব বা পূর্ব ভারতের রাজনীতিতে বিজেপির হয়ে লিয়াজও করে থাকেন সেই হিমন্ত বিশ্ব শর্মাকেও ডেকে পাঠানো হয়েছে। ফলে এইখান থেকেই কিন্তু জল্পনার সূত্রপাত হচ্ছে বাংলা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বড় কিছু প্ল্যান আছে। আর সেই জায়গায় জল্পনা বহু গুণ বেড়ে গেল এবার রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর পাশাপাশি কিন্তু এই রাজ্যের রাজ্যপাল CV আনন্দ বোস, তাকেও কিন্তু দিল্লিতে ডেকে পাঠানো হলো। এবং শুধু সেখানেই শেষ নয়, এই CV আনন্দ বোস সেখানে যাওয়ার পর যাদের সঙ্গে দেখা করলেন এবং যে যে পদক্ষেপগুলো তিনি করলেন, সেই জায়গা থেকে জল্পনা আরও গতি পেয়েছে এবং সেই জল্পনাটা দানা বাঁধছে। তার কারণ এই রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস যে রিয়াকশনটা দিতে শুরু করেছে, তাদের মনের মধ্যে কিন্তু ৩৫৬ দ্বারা রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এমন আশঙ্কার মেঘ ঘনিয়ে উঠছে এবং সেটা নিয়ে প্রকাশ্যে আলোচনা চলছে। এর পাশাপাশি আরেকটা যে জায়গা, যেটা কিন্তু জল্পনা আজকে বহু গুণ বাড়িয়ে দিল, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে শুনানি। সেই শুনানির বিস্তারিত আপনাদের অন্য একটা প্রতিবেদনে বলেছি, কিন্তু সেখানে একটা স্পেসিফিক অংশে কেন্দ্রীয় সরকারের যে অ্যাপ্রোচটা আছে, সেটা পশ্চিমবঙ্গের জন্য ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করার প্রাথমিক স্টেপ কি হয়ে গেল, সেই কথাটাও, সেই আলোচনাটাও কিন্তু এবার জাতীয় রাজনীতিতে উঠতে শুরু করেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে যে অতি সন্তর্পণে পা ফেলছে কেন্দ্রীয় বিজেপি এবং সেটা নিয়ে যে বড় সড়ো কিছু পরিকল্পনা আছে, তা কিন্তু ক্রমশ দানা বাঁধছে। কী করেছেন রাজ্যপাল সেখানে গিয়ে? কেন শুভেন্দু অধিকারী রাজ্যপালের যাওয়াটাকে নেহাতি সমাপতন মনে করা হচ্ছে না? কেন তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হচ্ছে যে যে কোনো মুহূর্তে ৩৫৬ ধারা জারি হয়ে যেতে পারে এবং তার কোন ক্লুটাই বা সুপ্রিম কোর্টের যে মামলা সেখানে রেখে গেল ছাপটা কেন্দ্রীয় সরকার, তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই আপনাদের আমি বলেছিলাম একটা প্রতিবেদনে যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি দিল্লি উড়ে গেছেন এবং যেটা নিয়ে চর্চা চলছে এই চম্পাই সোরেনের বিজেপিতে যোগদান এবং সেই ব্যাপারে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎ এবং সেইটারই ফার্দার ডেভেলপমেন্টের জন্য শুভেন্দু অধিকারী এবং হিমন্ত বিশ্ব শর্মাকে ডেকে পাঠানো হয়েছে। খুব ভালো কথা, বাংলায় এত ক্রিটিক্যাল জায়গায় রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে এবং সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যে বিরোধী জনমতটা তৈরি হয়েছে তার একটা বড় অংশের ভরসার জায়গা এবং সেখানে বিজেপির অবস্থান, বিজেপির সাপোর্ট, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, এর পাশাপাশি সাধারণ মানুষকে মমতা সরকার যেভাবে দাঁত নোখ বার করে আক্রমণ করছে এবং তাদের মুখ বন্ধের, তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে, সেখানে শুভেন্দু অধিকারী অত্যন্ত সদর্থক ভূমিকা নিচ্ছেন, তিনি আইনি সাহায্যটা নিচ্ছেন। ফলে তার উপস্থিতি এই মুহূর্তে বাংলায় অত্যন্ত জরুরি। অথচ এসব সত্ত্বেও নাকি ঝাড়খণ্ডের রাজনীতির জন্য শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ইয়ারের ছাত্রও কি এই কথা বিশ্বাস করবে? এই প্রশ্নটা কিন্তু গতকালই তুলেছিলাম, কিন্তু এরপরই যেটা আরও বড় ডেভেলপমেন্ট হলো সেটা হচ্ছে রাজ্যপাল CV আনন্দ বোস তিনি কিন্তু তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন। অনেকেই বলছেন বা অনেক মিডিয়াতে যে খবরটা প্রচারে আসছে, তিনি নাকি শতপ্রণোদিত হয়েই গেছেন। কিন্তু এটা নেহাতি কি সমাপতন? যে সময়ে বিরোধী দলনেতা দিল্লিতে, সেই সময়ে হঠাৎ করেই মনে হলো CV আনন্দ বোসের দিল্লি যাওয়ার কথা। যদি ধরেও নিই বাংলার পরিস্থিতি নিয়ে তিনি রিপোর্ট দিতে গেছেন, তাহলে সেই রিপোর্টটা তো টেলিফোনিকও হতে পারতো, সেই রিপোর্টটা তো ফ্যাক্স করেও পাঠানো যেত। কেন রাজ্যপালকে দিল্লি উড়ে যেতে হচ্ছে? এখানেই রয়েছে সমস্ত রহস্যটা। এবং দিল্লিতে গিয়ে যাদের সঙ্গে তিনি বৈঠক করলেন, তাদের সঙ্গে তার অ্যাক্সেস নেই এরকম তো কোনো ব্যাপার নেই। এবং ঘটনা ঘটার যদি রিপোর্ট দিতেই হয়, সেই রিপোর্টটা আরও বেশি জরুরি ছিল সেই সময়ে
যখন এই তদন্তটা ছিল কলকাতা পুলিশের হাতে, এবং কলকাতা পুলিশে সেই তদন্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছিল যে তদন্তকে সঠিক পথে নিয়ে যাওয়া তো হচ্ছেই না, উল্টে এই মমতা প্রশাসন অ্যাকচুয়ালি তথ্য প্রমাণ নষ্ট করে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, একটা স্কেপগোট তৈরি করার চেষ্টা করছে। সেই সময়ে রাজ্যপালের ভূমিকা, রাজ্যপালের রিপোর্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়ে তিনি দিল্লি যাননি, উল্টে কখন গেলেন, যখন কলকাতা হাইকোর্টের রায়ে সিবিআই তদন্ত হয়ে গেছে, সিবিআই সেই তদন্ত শুরু করে দিয়েছে, এবং সেই তদন্তে যে যথেষ্ট প্রোগ্রেস হচ্ছে সেটা রাজ্য সরকার যেভাবে চাপে পড়ে হারাকিরি সিদ্ধান্ত নিচ্ছে, এসআইটি গঠন করছে, এই দুর্নীতি নিয়ে তদন্ত করার চেষ্টা করছে এবং সেই তদন্তের নামে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে, এইসব অভিযোগ উঠছে, তার মানে সিবিআই সঠিক পথে আছে। এখন বাংলার পরিস্থিতির কোন রিপোর্ট দিতে তিনি দিল্লিতে যাবেন, এইটা একটা প্রশ্নের জায়গা রয়েছে। অর্থাৎ এটা যে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে যাননি, তাকে ডেকে পাঠানো হয়েছে, এবং বিশেষ কোনো পরামর্শের জন্য যে পরামর্শটা কিন্তু টেলিফোনে হওয়া সম্ভব নয়, সেটা ট্র্যাক হয়ে যেতে পারে, সেটা ফ্যাক্স পাঠিয়ে আলোচনাটা বা রিপোর্ট দেওয়াটা সম্ভব নয়, সেই কারণেই সশরীরে তাকে দিল্লিতে যেতে হয়েছে। এই জল্পনা কিন্তু দানা বাঁধছে। এরপর সেখানে গিয়ে আমাদের রাজ্যের রাজ্যপাল কী করলেন, তিনি প্রথমে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সাহেব, তার সঙ্গে দেখা করলেন। মাথায় রাখতে হবে তিনি দেশের উপরাষ্ট্রপতি, তার পাশাপাশি রাজ্যসভা চেয়ারম্যান, এবং তার থেকেও বড় পরিচয়, তার আগে তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, এবং তিনি যখন রাজ্যপাল ছিলেন তখন এই রাজ্যের রাজ্য সরকার মমতা সরকারকে নাকে দড়ি দিয়ে তিনি ঘুরিয়েছেন, এবং এতখানি তিনি কড়া হেডমাস্টারের ভূমিকায় থাকার পরও তার বিরুদ্ধে এই মমতা সরকার কোনো লিগ্যাল অ্যাকশন, কোনো কিচ্ছু করতে পারেনি। বারবার তাকে পদ্মপাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি বেআইনি কিছু, অসাংবিধানিক কিছু করেছেন এইটা কিন্তু প্রমাণ করতে পারেনি। ফলে এই মমতা সরকারকে কিভাবে ডিল করতে হবে, কঠিন পদক্ষেপ নিতে গেলে আইনি কোন জায়গাটা রয়েছে, সেই সমস্ত যে তার সঙ্গে আলোচনা করার জায়গা রয়েছে। তার পাশাপাশি যদি সত্যিই পশ্চিমবঙ্গে কড়া অ্যাকশন নিতে হয়, সেটার আলোচনা কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় হওয়া অত্যন্ত জরুরি, এবং রাজ্যসভায় সেই আলোচনা এলে এই জগদীপ ধনকরের ভূমিকা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে সেই বৈঠকটা ঘিরেও কিন্তু জল্পনা বাড়ছে। এরপরেই তিনি দেখা করেন, যেটা শোনা যাচ্ছে যে দেশের রাষ্ট্রপতির সঙ্গেও তিনি দেখা করেছেন, এবং রাষ্ট্রপতি শাসন যদি শেষ অবধি জারি করতে হয় বা 355 যদি জারি করতে হয়, রাষ্ট্রপতির ভূমিকা, তার স্থান, সেই জায়গাটাও খুব দরকার আছে। এবং রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, পশ্চিমবঙ্গের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে ডেফিনেটলি আলোচনা হয়েছে, ফলে সেইটাও কিন্তু জল্পনা বাড়াচ্ছে। এরপর যেটা শোনা যাচ্ছে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন, এবং তার পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা মানে সেখানেও আবার আভ্যন্তরীণ সুরক্ষা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় উঠে আসছে। পাশাপাশি জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী, এটাকে একটা ঢাল হিসেবে ইউজ করা হচ্ছে, কেননা স্বাস্থ্যমন্ত্রকের বিষয়, সেইটা নিয়ে তিনি রিপোর্ট করবেন বা রিপোর্ট পাবেন। কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে, জেপি নাড্ডা হচ্ছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি, এখনও কিন্তু তিনি সেই পদে আছেন। ফলে সেই বৈঠক নিয়েও কিন্তু রীতিমতো জল্পনা ছড়াচ্ছে। এবং আরেকটা জিনিস আপনারা মাথায় রাখুন, এই উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার পরই দুটো কাজ করেছেন সিবি আনন্দ বোস। একটা কাজ হচ্ছে তিনি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন, এবং সেখানে মমতা প্রশাসনকে কার্যত বেআব্রু করে দিয়েছেন, এবং কতখানি ভঙ্গুর অবস্থায় রয়েছে বাংলা জনতা, ঠিক কতখানি বিপদে রয়েছে, সেই জায়গাটা কিন্তু প্রকাশ্য মিডিয়ায়, ন্যাশনাল মিডিয়ায় নিয়ে চলে এসেছেন। কী বলেছেন সেটা একটু পরে আসছি। তার পাশাপাশি যেটা তিনি করেছেন, যে তিনি রাজভবনে কন্ট্রোল রুম খুলেছেন। বাংলায় নারীরা যে সুরক্ষিত নয়, এবং সেই নারী সুরক্ষায় রাজভবনের একটা ভূমিকা থাকতে চলেছে, অর্থাৎ সেখানে কেন্দ্র সরকারের ভূমিকা থাকতে চলেছে, এই বার্তা দেওয়া হচ্ছে। মমতার বাংলায় নারীরা আর সুরক্ষা নয়, সেই জন্য রাজভবনে স্পেশাল রুম খুলতে হয়েছে। এটা তার মস্তিষ্ক প্রসূত হতেই পারে না, এবং সেটা তিনি তো আগেই করতে পারতেন, কেননা 14ই আগস্ট রাত্রে বা ওই অভয়াকাণ্ডের পরই সেটা হতো, সেটা হয়নি। তার দিল্লিতে গিয়ে বৈঠকগুলো হওয়ার পরই কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। ফলে সেটাও কিন্তু একটা বড় ইঙ্গিত যে পশ্চিমবঙ্গের যে সামগ্রিক অবস্থাটা রয়েছে, সেটা কিন্তু দেশের সামনে বেআব্রু হচ্ছে। এর পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে তিনি যখন কথা বলছেন, তিনি ঠিক স্টেটমেন্টটা কি দিচ্ছেন, তিনি বলছেন, এই মুহূর্তে বাংলার অবস্থা উদ্বেগজনক। ছাত্ররা সরকারের উপর বিশ্বাস হারিয়েছেন, মাইন্ড ইট, ভালো করে শব্দ চয়নগুলো দেখুন। যুবকেরা ভীত সন্ত্রস্ত, আর মহিলারা রয়েছেন হতাশায়। তিনটে বড় সেগমেন্টকে কিন্তু
তিনি দিয়ে দিয়েছেন। এর পরের সেন্টেন্সটা সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়েই। অর্থাৎ মমতা প্রশাসন, মমতা সরকারকে নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলে দিলেন, তাদের ইন্টেনশন দিয়ে, যে এরা তো ক্যাপেবল নয়, এই জায়গাটা রয়েছে, এর পাশাপাশি এরা কি কোনো সদিচ্ছা দেখাচ্ছে জাতীয় সুরক্ষা, নারী সুরক্ষা, এই সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য? এরপর তিনি বলেছেন, সাম্প্রতিক ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সরকারের গাফিলতি। এরপর সবথেকে বড় ধাক্কাটা তিনি মমতা প্রশাসনকে দিয়েছেন, বলছেন কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। কলকাতা পুলিশ আদতে দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক মদতপুষ্ট, দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক মদতপুষ্ট শব্দগুলো ভালো করে আপনারা রিয়েলাইজ করুন। যে শব্দগুলো বলা হচ্ছে তাতে এই সরকার যে নৈতিকভাবে এই রাজ্য চালনার জায়গা থেকে সরে এসেছে, সেই জায়গায় যে তারা নেই, সেটা যেরকম তিনি স্পষ্ট করছেন, তার পাশাপাশি এখানকার রাজ্যবাসীর যে এই সরকারের উপর আস্থা নেই, প্রতিটি সেগমেন্টে একটা ভীত সন্ত্রস্ত জায়গা আছে, সেটা যেরকম তুলে ধরছেন, তার পাশাপাশি যাদের দিয়ে রাজ্যের শান্তি শৃঙ্খলাটা বজায় রাখা যায়, এই প্রশাসনটা চালানো যায়, তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন তিনি, দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক মদতপুষ্ট। এবং রাজ্যপালের এই স্টেটমেন্ট, রাজ্যপালের এই পদক্ষেপ, রাজভবনে স্পেশাল সেল তৈরি করা, এগুলো নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তৃণমূল কংগ্রেসের রিয়াকশান কিন্তু এখানে যে বড় কিছু ঘটতে চলেছে সেই জায়গাটা এস্টাবলিশ করে দিয়েছে। তাদের এক মুখপাত্র বলেছেন, এটা কি সত্যি জাতীয় স্তরের বিজেপির বর্ষিয়ার নেতাদের সঙ্গে যোগসাজশ করে তৃতীয় দফার নির্বাচিত সরকারকে বিরক্ত করতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন, সংবিধানের ৩৫৬ ধারা লাগু কার্যকর করার নোংরা ষড়যন্ত্র করছেন মহিলা সুরক্ষার মসিহা পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস, যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে? এরপর যে কথাটা তিনি বলেছেন সেখানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছেন, উনি কি দিল্লিতে জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে দেখা করবেন? এটা গতকালের স্টেটমেন্ট, আজকে কিন্তু সেই দেখাটা হচ্ছে। এবং বলছেন, উনি মাননীয় রাষ্ট্রপতির থেকে সময় চেয়েছেন, যদি এই সব অভিযোগ ভুয়ো হয় তাহলে সংবাদ মাধ্যমের সামনে এসে সেটা পরিষ্কার করে দেওয়া উচিত রাজ্যপালের। পরিষ্কার করার তো কোনো জায়গায় নেই, উল্টে যে আশঙ্কাগুলো তৃণমূল কংগ্রেস করেছিল, যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, জেপি নাড্ডা অমিত শাহের সঙ্গে দেখা করবেন, সেই প্রত্যেকটা ঘটনা হয় ঘটে গেছে, না হলে ঘটতে চলেছে। এবং এই জায়গাটা ঘিরেই কিন্তু এবার দুয়ে দুয়ে চার উঠছে। এবার ৩ নম্বর যে জায়গাটা আমি বলছিলাম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকে যখন শুনানি চলছে, তখন শুনানির একদম শেষ ধাপে এটা আদালতে ওঠে, সুপ্রিম কোর্টে ওঠে, যে আরজি করের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা এক, রাজ্য সরকার দিতে ব্যর্থ, এবং ২, সেখানে পুলিশের যে ইন্টেনশন আছে, পুলিশ কিন্তু সেখানে পালিয়ে গেছে, সুরক্ষা দেওয়ার বদলে তারা পালিয়ে গেছে এবং দুষ্কৃতীদের তাণ্ডব করতে দিয়েছে। এবং তার সঙ্গেও যেটা বড় অ্যালিগেশন এসছে, এবং যেটা প্রধান বিচারপতিও কনভিন্স হয়ে গেছে, যেটা রাজ্য সরকার ডিফেন্ড করার চেষ্টা করছে, যে সেখানে ৭,০০০ মব চলে এসেছিল, যে কারণে কন্ট্রোল করা যায়নি, যেটাকে কমপ্লিট ইন্টেলিজেন্স অ্যান্ড ল অ্যান্ড অর্ডার ফেল বলে বলা হচ্ছে। অর্থাৎ একটা সামগ্রিক জায়গায়, একটা হাসপাতাল, সেখানের ইন্টেলিজেন্স এবং সেই জায়গা থেকে ল অ্যান্ড অর্ডার ফেল করছে, সুরক্ষা নিরাপত্তা দিতে পারছে না। অর্থাৎ মমতা প্রশাসনের ইন্টেলিজেন্স ফেল, মমতা সরকারের পুলিশ ফেল, এবং এই যে একটা আবেগের বিস্ফোরণ ঘটছে সেখানে, সেই জায়গাটাকে সামাল দিতে তারা ব্যর্থ। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে উঠে গেছে, এবং সুপ্রিম কোর্ট সেটা রিয়েলাইজ করে সেখানে যেটা কেন্দ্র সরকার দাবি করেছিল, অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা যেটা বলছিলেন যে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ডিপ্লয় করুন, সেটা কিন্তু অলরেডি করে দিয়েছে। এইবার নেক্সট স্টেপ যেটা হতে পারে, যেটা ভয়ঙ্কর জায়গায় যেতে পারে, সেটা হচ্ছে এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে, তারা এই জায়গাটা সুরক্ষিত হলো, কিন্তু রাজ্যে প্রতিবাদ প্রতিরোধ থামার কোথাও কোনো ইঙ্গিত দিচ্ছে না। এই জায়গায় যদি আবার কোনো দ্বিতীয় আরজিকর কাণ্ড ঘটে, অর্থাৎ সেই 14ই আগস্ট 15ই আগস্ট মধ্যরাত্রে যে দুষ্কৃতি তাণ্ডব হলো, সেই জায়গাটা যদি কোথাও ঘটে, আবারও ইন্টেলিজেন্স ফেলিওর বা পুলিশের পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে, বা যে থ্রেটনিংগুলো আসছে, যে এই প্রতিবাদ মিছিলে যাচ্ছ মানে তোমরা টিএমসি বিরোধী, তোমাদের কিন্তু আরজি করের মতো ঘটনা ঘটিয়ে দেবো, এই ধরনের যদি কিছু ঘটে এবং সেই রিপোর্ট
যদি জমা পড়ে, তাহলে পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থান এতখানিই খারাপ, যেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান আছে সেই জায়গাটা শুধু সুরক্ষিত, এবং এই পুলিশ যারা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বলে স্বয়ং রাজ্যপাল অভিযোগ করছেন, তারা কিন্তু সামাল দিতে ব্যর্থ, বা তাদেরকে যেভাবে রাজনৈতিক মদতে ব্যবহার করা হচ্ছে তাতে পশ্চিমবঙ্গের মানুষ নিরাপত্তা সুরক্ষাটা পাবে না। এই জায়গাটা যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে কিন্তু সামগ্রিকভাবে ৩৫৫ বা ৩৫৬ ধারা পশ্চিমবঙ্গে জারি হয়ে যেতে পারে, এবং যেটার সিঁদুরে মেঘ কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস দেখতে শুরু করে দিয়েছে। এতদিন কিন্তু তৃণমূল কংগ্রেস এই জায়গাটা এত সিরিয়াসলি কোনো সময়ই নেয়নি এবং এইভাবে কোনো রিয়াকশান দেয়নি। যেভাবে যেভাবে তাদের মুখপাত্র এই নিয়ে রিয়াকশান দিচ্ছে, তা নিয়ে কিন্তু ডেফিনেটলি জল্পনা বাড়ছে। কেননা তৃণমূলের মুখপাত্র বলছে, মানে এটা রাজ্য সরকারেরই একটা কোথাও থেকে খবরটা এসছে, রাজ্য সরকারেরও আইবি আছে, তাদের কাছেও কি স্পেসিফিক এই রিপোর্টটা আছে, যে কারণে এই কথাটা আতঙ্কিতের মতো তৃণমূল বলতে শুরু করছে। এবং সেই জায়গাটায় ব্যাপারটা দুয়ে দুয়ে চার আরও হয়ে যাচ্ছে। যে যে জায়গাগুলো করবে রাজ্যপাল বলে তৃণমূল স্পেকুলেট করছিল, সেই জায়গাগুলো কিন্তু অলরেডি করতে শুরু করেছে। ফলে বাংলা নিয়ে কিন্তু বড় কিছু হতে চলেছে, জবরদস্ত কিছু গেম প্ল্যান রয়েছে, যে কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী দিল্লিতে তাকে ডেকে পাঠানো হয়েছে, এবং তার পাশাপাশি রাজ্যপালও দিল্লিতে গেছে। ফলে খুব সহজে যে আরজিকর কাণ্ড কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ছেড়ে দিতে চলেছে, কেন্দ্রীয় সরকার ছেড়ে দিতে চলেছে, এমনটা নয়। খুব বড় কিছু, খুব বড় তাড়াতাড়ি ঘটে যেতে পারে, এমন ইঙ্গিতই কিন্তু বিভিন্ন ঘটনা পরম্পরায় স্পষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত কি কড়া সিদ্ধান্ত নিতে পারবে মোদী সরকার এবং বাংলার জনগণকে রক্ষা করতে পারবে, এই তৃণমূল সরকারকে জবরদস্ত ধাক্কা দিতে পারবে? অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু যেভাবে ঘটনা পরম্পরা ঘটছে, তাতে আপনাদের কি মনে হচ্ছে, সত্যিই কি এবার পজিটিভ কিছু দেখাবে কেন্দ্রীয় সরকার? উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।